নমস্কার, ডিজিটালে জনতার দরবারে আমি অয়ন, নিউজ 18 বাংলায় আপনাদের জানাই স্বাগত। আর কয়েকদিন পরেই ভোট ঘোষণা হবে, আর ভোট ঘোষণার আগেই গরম, একেবারে তীব্র গরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি এবং দেশের রাজনীতি। আমরা রাজ্য রাজনীতির দিকেই অবশ্যই ফোকাস করব, কারণ দেশের ভোট যদিও দেশের রায়, কিন্তু রাজ্য রাজনীতিতে বিজেপি, তৃণমূল কংগ্রেস এবং সিপিআইএম কতটা কি ফায়দা নিতে পারবে, আদপেই ফায়দা নিতে পারবে কিনা সেই সবের জন্য, কারণ সিএএ। আবার বলি, এই সিএএ নিয়েই আলোচনা হবে আজকে, কারণ সিএএ নিয়ে রাজ্য রাজনীতি একেবারে গরম। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র হুঙ্কার ছেড়েছেন। তবে এই আলোচনায় যাওয়ার আগে আপনাদেরকে আবার জানাই, প্রতিদিনের মতো জানাচ্ছি যে আমাদের নিউজ 18 বাংলার নতুন স্টুডিওয়ে শুরু হতে চলেছে ভোট ঘোষণা হওয়া মাত্রই 18 বা 25 তারিখ থেকে, একদম এক্সাক্ট ডেট পরে বলে দেবো, জনতার দরবার চ্যানেলের জন্য। তবে ডিজিটালে জনতার দরবার কিন্তু এই সময়ই থাকবে, এবং সেখানেও আমি জনতার দরবার নিয়ে আসবো, দর্শকরা থাকবেন, একেবারে সামনাসামনি অতিথিরা থাকবেন। আর ডিজিটালে জনতার দরবার শুরু করছি। শুরু করার আগে তিনজন অতিথি আমার সঙ্গে রয়েছেন, তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র পার্থপ্রতিম রায়, আমার সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র অরিন্দম গোস্বামী, এবং আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র জ্যোতি চট্টোপাধ্যায়। এবার গতকাল সিএএ লাগু হয়ে গেল, এতদিন হয়নি। বিরোধীরা যেটা অভিযোগ করছে, 5 বছর ধরে কি করছিল মোদী সরকার, 5 বছর ধরে হলো না, 2024-এর ঠিক লোকসভা নির্বাচনের আগে সিএ লাগু হলো। যদিও বিজেপি বলছে এসব কোনো ফ্রেম হয় না, এরকম টাইম ফ্রেম হয় না, এখন প্রয়োজন হয়ে পড়েছে, তাই ভোটের আগে নয়, এটা মানুষের জন্য, যারা উদ্বাস্তু তাদের জন্য, অর্থাৎ মুসলিম যারা যারা অন্য দেশে সংখ্যালঘু, তারা এখানে যখন এসেছেন তাদের নাগরিকত্ব দেওয়ার জন্যই নাকি সিএএ। আর মুখ্যমন্ত্রী আজকে কি বলেছেন, যখনই আপনি সিএএ এর জন্য আবেদন করবেন, নিজের নাগরিকত্ব নেই এটা প্রমাণ দেবেন, আপনার তো আধার কার্ড রয়েছে, আপনার তো ভোটার কার্ড রয়েছে, আপনার রেশন কার্ড রয়েছে, তাহলে আর কি দরকার। এই নিয়ে আলোচনা হবে। তবে তার আগে দেখাবো আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র হুঙ্কার। এনআরসি মানি না, ধর্ম বিদ্বেষ মানি না, বর্ণ বিদ্বেষ মানি না, ভাগাভাগি মানি না। যে রুলসটা কালকে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে, আদৌ এটা বৈধ কিনা আমার সন্দেহ আছে। কোনো ক্ল্যারিটি নেই, টোটাল ভাওতা। ইলেকশনের আগে যুদ্ধ খেলা। যেই দরখাস্ত করবেন সঙ্গে সঙ্গে তারা নাগরিক থাকা সত্ত্বেও আপনারা বেআইনি অনুপ্রবেশকারী হয়ে যাবেন, তাহলে আপনাদের সম্পত্তি কি হবে, আপনাদের চাকরি বাকরি কি হবে, আপনাদের ডিটেনশন ক্যাম্পে নিয়ে চলে যাওয়া হবে। আপনাকে আগে বেআইনি হয়ে যেতে হবে, তারপরে আদৌ আপনি আইনি হবেন কিনা তার কোনো গ্যারেন্টি নেই। তার কারণ এটা একটা জুমলা, শুধু একটা ভোটের জন্য, 2টো সিটে জেতবার জন্য আপনাদের ভাওতা দিচ্ছে, ভাওতা, ধাপ্পা দিচ্ছে, ধাপ্পা। এর কোনো ক্ল্যারিটি নেই। এটা মানুষের উপর অত্যাচার করবার জন্য, হ্যারাস করবার জন্য, আর 2টো সিটে 3টে সিটে ভোটে জেতবার জন্য আপনাদের ভাওতা দেয়া হচ্ছে। এই এনআরসির সাথে যুক্ত, মনে রাখবেন, এটা ভারতীয় সংবিধানের ধর্ম নিরপেক্ষতার মূলে কঠোর আঘাত করেছে। এরপরে এর সাথে এনআরসি কে যুক্ত করে দেবে। খবরদার এই পথে যাবেন না। বিজেপি নানান রকম কথা বলবে, ও ঝুটা হ্যায়, ও ঝুমলা হ্যায়। কাল থেকে নর্থ ইস্টার্নের লোকেরা কাঁদছে, কারণ আসামে যখন এনআরসি হয়েছিল 19 লক্ষের মধ্যে 13 লক্ষ হিন্দুরাও বাদ হয়ে গিয়েছিল, বাঙালি হিন্দুরা, মনে রাখবেন। 2 জনকে দেবে, 8 জনকে দেবে না। যে 8 জন পেলেন না তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে। বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশন ক্যাম্প করতে দেব না, কোনো
কোনো এনআরসি করতে দেব না, কারো অধিকার কাটতে দেব না। এর জন্য যদি আমার জীবনও যায়, আমি জীবন দিতে তৈরি। বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না। এটা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা, মুসলিমদের তাড়ানোর খেলা, নমশূদ্রদের তাড়ানোর খেলা, বাঙালিদের তাড়ানোর খেলা, বাংলাকে আবার ভাগ করার খেলা? এত ভয়ানক কুৎসিত দল আমি দেখিনি। এই আইনটাকে সরিয়ে ফেলে দিন। আপনি বহাল তবিয়তে বাংলায় থাকবেন, কেউ ক্ষমতা নেই আপনাদের গায়ে হাত দেবে। আর হাত দিলে আমরা বুঝে নেব। যারা অলরেডি শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব, ওবিসি, তাদের স্ট্যাটাস কি থাকবে? কোনো স্ট্যাটাস থাকবে না। সে সম্বন্ধেও কিছু বলা নেই। রাজবংশী, আপনি আপনার কাস্ট সার্টিফিকেট পাবেন তো? সংখ্যালঘুরা তাদের কাস্ট সার্টিফিকেট, ওবিসিরা, তাতে হিন্দুও আছে, মুসলমানও আছে। এটা কি খ্রিস্টানদের তাড়ানোর খেলা? নাগরিকত্বের আতঙ্ক নয়, আমরা সবাই নাগরিক, এটা আমাদের পরিচয়। কোনো চিন্তা করবেন না, বিনা যুদ্ধে 1 ইঞ্চ জমিও ছাড়বো না। জমিদারদের উত্তর দেওয়ার জন্য আমি আপনাদের পাহারাদার। আমি জ্যোতির কাছে যাব, তবে তার আগে একজন দর্শকের মন্তব্য নেব। এটা তার ব্যক্তিগত মন্তব্য। ভোটিং ফর দ্য সোমেন দাস লিখেছেন, ভোটিং ফর দ্য বিজেপি মিনস গোয়িং টু এ ডিটেনশন ক্যাম্প। ভোটিং ফর দ্য বিজেপি মিনস কনফার্মিং আ ট্রিপ টু ডিটেনশন ক্যাম্প। ভোটিং ফর বিজেপি মিনস লুজিং ইউর ইন্ডিয়ান সিটিজেনশিপ। আমি যদি একটা কথা বলি, গতকাল আমাদের আমার বাংলা বলে যে শোটা হয়, আমি করি নিউজ 18 বাংলায় চ্যানেলে। তো সুকান্ত মজুমদারকে, তোমাদের সভাপতিকে, আমি 1-to-1 বসিয়েছিলাম 5 মিনিটের জন্য। তাকে আমি একদম পরিষ্কার, তুমি ফেসবুকে বা ইউটিউবে গেলে দেখতে পাবে, তাকে আমি একটা প্রশ্ন করেছিলাম যে অসমে ডিটেনশন ক্যাম্প করা হয়েছিল, অসমে ডিটেনশন ক্যাম্প করা হয়েছিল এবং এখানে সেই সিএএ চালুর পরে কি আতঙ্ক তৈরি হবে মানুষের মধ্যে ডিটেনশন ক্যাম্প নিয়ে? এই প্রশ্নটা বিরোধীরা অভিযোগ করছে, এটাও বলেছিলাম। তোমাদের সভাপতি, আমি ওরকম ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করি না, বা যা অন্যান্য চ্যানেলে অনেক ক্ষেত্রে হয়। তোমাদের সভাপতি আমাকে বললেন সাংবাদিকতা করার আগে বা অ্যাঙ্কারিং করার আগে আপনি একটু পড়াশোনা করে আসুন, ওখানে এনআরসি হয়েছিল। আমি এনআরসির কথা কিন্তু বলিনি, আমি জানি এনআরসি হয়েছিল, কিন্তু মানুষকে তুমি বোঝাতে পারবে যে এনআরসি আলাদা, সিএ আলাদা? যারা 100 দিনের কাজে বঞ্চিত তারা কি জানে যে এনআরসি আলাদা, সিএ আলাদা? আমি এখান থেকেই তোমাকে প্রশ্ন করছি যে ডিটেনশন ক্যাম্পের আতঙ্ক থেকে তুমি মুক্তি দিতে পারবে মানুষকে? না, অয়নদা, বিষয়টা হচ্ছে যে এই যে দুটো এনআরসির কথাটা আসছে কোথা দিয়ে? এনআরসির তো জায়গাই নেই। প্রধানমন্ত্রী তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে এনআরসি হবে না, এটা প্রধানমন্ত্রীর ক্যাটেগরিক্যাল স্টেটমেন্ট পার্লামেন্টে দাঁড়িয়ে। সুতরাং অয়নদা, মানে এইটা সম্বন্ধে আলোচনা করাই বৃথা, যেখানে প্রধানমন্ত্রী নিজেই ক্লারিফিকেশন দিয়ে দিয়েছে। এবার সেকেন্ড জিনিস হচ্ছে সিএ, অর্থাৎ সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। অয়নদা, এই যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা হচ্ছে নাগরিকত্ব দেওয়ার আইন, কারণ নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার আইন নয়। অর্থাৎ আমাদের বক্তব্য হচ্ছে, যারা আপনার বাংলাদেশ, পাকিস্তান এবং আপনার আফগানিস্তান, এই 3টে দেশ থেকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, পার্সি, জৈন, যারা যারা অত্যাচারিত হয়ে বা ফিয়ার অফ প্রসিকিউশন যারা এখানে এসছেন, এটা তাদেরকে নাগরিকত্ব দেওয়ার প্রভিশন কোন সাল পর্যন্ত? যারা যারা 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত এসেছেন। অর্থাৎ যে কথাটা মহাত্মা গান্ধী নিজে বলেছিলেন ওই 48 সালে, আপনার 47 সালে দাঁড়িয়ে, আপনার পন্ডিত জওহরলাল নেহরু পার্লামেন্টে দাঁড়িয়ে যে কথা বলেছিলেন, অর্থাৎ হিন্দু শরণার্থীদের উনি, আমরা তো 6টা ক্যাটাগরিকে মেনশন করেছি, অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, তুমি খ্রিস্টান। কি কনফার্ম যে 2014 আগে যারা এসেছেন তাদের কাছে ভোটার কার্ড নেই, তাদের কাছে আধার কার্ড নেই, তাদের কাছে রেশন কার্ড নেই? তুমি কি কনফার্ম যে তাদের মধ্যে থেকেও অনেকে এই ভোটার কার্ড নিয়ে নরেন্দ্র মোদীকে ভোট দেননি বা তোমাদেরকে ভোট দেননি? তাদের জন্য আলাদা তাই নাগরিকত্বের কার্ড চাই? প্রসঙ্গে আপনি আপনার মতো একটা বরিষ্ঠ সাংবাদিক এই প্রশ্ন তোলাতে আপনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তার কারণে এই কনফিউশন তৈরি হচ্ছে। বিষয়টা হচ্ছে অয়নদা, আলো রানী সরকার, আপনার মনে থাকবে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট উনি প্রার্থী হয়েছিলেন। ওনার যে ক্যান্ডিডেটকে চ্যালেঞ্জ করা হয় অন দ্য বেসিস অফ হোয়াট, যে উনি বাংলাদেশের নাগরিক। এবার তারপরে যখন ওনাকে প্রমাণ দিতে হয় সিঙ্গেল বেঞ্চে, আর আদালত পর্যন্ত গড়ায় সিঙ্গেল বেঞ্চে এবং পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে, সেখানে যখন বলা হয় যে আই হ্যাভ ভোটার আইডি কার্ড,
আমার কাছে ভোটার আইডি কার্ড রয়েছে, আই হ্যাভ প্যান কার্ড, আই হ্যাভ আধার কার্ড। তখন যখন জিজ্ঞাসা করা হয় তখন হাইকোর্টের অবজারভেশন ছিল যে সবই তো মানলাম, কিন্তু আপনি যে এই যে চারটে ক্যাটাগরি, অর্থাৎ আপনি বাই বার্থ, আপনি বাই ডিসেন্ট অর্থাৎ উত্তরাধিকার সূত্রে, বা আপনি বাই রেজিস্ট্রেশন আর ন্যাশনালাইজেশন, চারটে ক্যাটাগরির ভিতরে আপনি আমাকে বলুন যে চারটে ক্যাটাগরির কোন ক্যাটাগরি আপনি ফুলফিল করেন। উত্তর দিতে পারেনি। অর্থাৎ এই যে চারটে ক্যাটাগরি যদি ফুলফিল করা হতো তাহলে কিন্তু আলো রানী সরকারকে এরকম ভাবে আপনার হাইকোর্টের সামনে মানে পর্যদস্ত হতে হতো না, বা হাইকোর্টের ভর্সনার মুখে তাকে পড়তে হতো না। অয়নদা, বিষয়টা হচ্ছে পাসপোর্ট যখন আপনি করতে যাচ্ছেন, আমি বলছি পাসপোর্ট যখন আপনি করতে যাচ্ছেন তখনই দলিলটা হয় 71 সালের আগের দলিলটা দেখাও। যখন আপনি চাকরি করতে যাচ্ছেন পুলিশ ভেরিফিকেশন 71 সালের আগের দলিলটা দেখাও। অর্থাৎ ভোটার আইডি কার্ড থাকা সত্ত্বেও, আধার কার্ড থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু বারে বারে হেনস্থার মুখে পড়তে হয়েছে অয়নদা। আজকে যাতে হেনস্থার মুখে না পড়তে হয়, কারো যেন বাবার শব্দ না থাকে তাদের মুখে করে কথা বলার, সেজন্য আজকে সাধারণ মানুষের উপকারের জন্যই করা হচ্ছে, সাধারণ মানুষ যাতে হেনস্থা না হয়, বিব্রত না হন, সেই জন্য করা হচ্ছে। এতে তো কোনো অসুবিধা নেই, তাহলে কেন এত বিরোধিতা তৃণমূলের পক্ষ থেকে? হ্যাঁ, নিশ্চিতভাবে আমার এখানে বন্ধু বিজেপি প্রতিনিধি যিনি আছেন, আমার বলার সময় নিশ্চিতভাবে তিনি ইন্টারাপ্ট করবেন না, আমি তার সময় ইন্টারাপ্ট করি। একেবারে ঠিক। আমি প্রথম যে পয়েন্টটা বলি যে 2019-এ ক্যাপ থেকে 2020-তে সেটা আইনে পরিণত হলো, ক্যা হলো, 9 বার সংশোধনী চেয়েছে, তারপরে অবশেষে ঠিক গতকাল এটার নোটিফিকেশন বা গেজেট নোটিফিকেশন বেরোলো, আইনে লাগু হলো। প্রশ্ন হলো এই সময়টাকে কেন বেছে নেওয়া হলো, একটা প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো কারা নাগরিকত্ব চাইছে? অলরেডি যারা নাগরিকত্ব রয়েছে তাদের ডিক্লারেশন দিতে হচ্ছে যে আমি নাগরিকত্ব পেতে চাই, তার মানে তার নাগরিকত্ব তিনি যে অবৈধ সেটা তিনি নিজেই ডিক্লারেশন দিচ্ছেন। একদম একদম। 2, বলছে যে ধর্মীয়ভাবে উৎপীড়িত হয়ে এলে তাকে নাগরিকত্ব দেওয়া হবে। ধর্মীয় উৎপীড়নের কোনো ডকুমেন্টেশন এই মুহূর্তে চাওয়া হচ্ছে না, ভবিষ্যতে যদি চাওয়া হয় তিনি কোন ডকুমেন্টেশন প্লেস করবেন। আচ্ছা, আমি তর্কের খাতিরে ধরে নিলাম যে এরা ধর্মীয় ক্ষেত্রে উৎপীড়নের কথা উল্লেখ করলেন, তাদেরকে দেওয়া হলো। সকলে কি ধর্মীয় ক্ষেত্রে উৎপীড়ন হয়ে এখানে এসেছে? অন্য কোনো ভাবেও আসতে পারে, তাদের আইডেন্টিফিকেশন আমরা কিভাবে করব? নাম্বার 3, পার্লামেন্টের 100% এখতিয়ার আছে কোনো আইন পরিণত করার, আইন সৃষ্টি করা এবং বাস্তবায়িত করা, দুটোই আছে। সরকারের বাস্তবায়িত করা আর আইন তৈরি করার অধিকার পার্লামেন্টের আছে, কিন্তু পার্লামেন্টের এই এখতিয়ার নিশ্চিতভাবে নেই যে সংবিধানকে মূল কাঠামোকে বাইরে রেখে করা। অর্থাৎ এখানে কিন্তু একটা নির্দিষ্ট ধর্মকে বাদ দেওয়া হয়েছে এবং সংখ্যালঘু শব্দটা ব্যবহার করা একদম ধর্মীয় নাম উল্লেখ করে বলা হয়েছে। এটা কিন্তু কোথাও একটা সংবিধানের যে ধর্মনিরপেক্ষতার সেই বিষয়টার কিন্তু উপর উঠার আঘাত। ওকে, আরো যে প্রশ্নটা হলো যে অসমে এনআরসির মধ্য দিয়ে যে 14 লক্ষ বাঙালি হিন্দু তারা বাদ গেল, ডিটেনশন ক্যাম্পে রয়েছে, তাদের কি নাগরিকত্ব করার আবেদন এখানে থাকবে? যদিও বলা আছে 6 শিডিউলের অন্তর্ভুক্ত, এই ক্লিয়ারটা ভালো করে বলতে হবে। আপনি দায়িত্বশীল নিয়ে কথা বলবেন যে অসমের 14 লক্ষ বাঙালি হিন্দু যারা বাদ গিয়েছে তারা কি নাগরিকত্বের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে? তাদেরকে তো এনআরসির মাধ্যমে আপনারা বাদ দিয়েছেন, আবার কি করে তারা নাগরিকত্ব? আমার একটাই প্রশ্ন হচ্ছে যে পার্থপ্রতিম রায় যেগুলো বললেন, এতগুলো প্রশ্ন তুললেন, আমি জগন্নাথ যদি এত প্রয়োজন হলো কেন, মানে আমি তাড়াহুড়ো এখন বলছি, এখনই এত তাড়াহুড়োর প্রয়োজন হলো কেন? কারা খুব বঞ্চিত বলে মনে হচ্ছে যে তাদের জন্য আজকে সিএ আবেদন, এই যে মুখ্যমন্ত্রী বলছেন সিএ আবেদন করা মানেই আপনি নাগরিক নন, এটা প্রমাণিত হয়ে যাবে। আমার কাছে আধার কার্ড আছে, আমার কাছে প্যান কার্ড আছে, আমার কাছে রেশন কার্ড আছে, আমার কাছে ভোটার কার্ড আছে, তারপরে আমি সিএ আবেদন করব? আমি তো সেটা উত্তর দিলাম আনন্দ অলরেডি, যে আপনার থাকলেও কোনো সময়ে যদি আপনার নাগরিকত্ব নিয়ে চ্যালেঞ্জ হয় বা বিফোর দ্য কোর্ট, বা আপনার এই পুলিশ ভেরিফিকেশনের সময়, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশই তো আপনার পুলিশ ভেরিফিকেশনের সময় কাগজপত্র চাই যে 71 সালের আগের কাগজপত্র দেখাও। তাহলে 71 সালের আগের কাগজপত্র কেন তার কাছে চাওয়া হয়? উত্তরটা হচ্ছে আপনি হিপোক্রিসি একটা লেভেল থাকা দরকার। আপনার পুলিশ একাধারে 71 সালের আগের কাগজপত্র চাইছে, আর আপনি বলছেন আধার কার্ড ভোটার আইডি কার্ড থাকলেই তারা নাগরিক। তাহলে যদি আধার কার্ড ভোটার আইডি কার্ড থাকলেই নাগরিক হয়, তাহলে আপনার পুলিশ ভেরিফিকেশনের সময় কেন আপনার 71 সালের আগের দলিল চায়?
71 সালের আগে দলিল যেন না আমি চান, তো তার আমিও তো জন্য এই পাসপোর্ট আইনটা। করেছি, কিন্তু এটা হচ্ছে 71 সালের আগে হচ্ছে তো এক। কোনো দলিল চাওয়া হয়নি আমার কাছ থেকে, আমারও তো পাসপোর্ট একদম আছে। অ্যাবসলিউটলি আপনাকে আমি হাজার একটা প্রশ্ন রয়েছে। প্লিজ প্লিজ পার্থদা আমি বলিনি, হ্যাঁ, বিষয়টা হ্যাঁ। হচ্ছে যে চাওয়া হয়, এবং আলো রানী সরকারের যে কেসটা আমি বললাম সেখানে তো সেটা চ্যালেঞ্জ প্রার্থী হয়েছিলেন বলে, প্রার্থী হয়েছিলেন বলে। এত প্রাপ্তি হতে পারবে না। আজকে যারা বঞ্চিত হয়ে এখানে দীর্ঘদিন ধরে বাস করছে তারা প্রাপ্তি হতে পারবে না, তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, তার মানে তারা Okay. নাগরিক নয়। ওকে, আরো প্রশ্ন রয়েছে পার্থপ্রতিম আরেকটা রায়ের। বিষয়, আরেকটা বিষয়, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, বলছি যে উনি বললেন যে পার্লামেন্টের ডিসক্রিমিনেশন। ধরুন পার্লামেন্টে অয়নদা মাইনরিটিদের জন্য 25 থেকে 28 নম্বর আর্টিকেলও দেওয়া হয়েছে, সেখানে মাইনরিটিদের জন্য আলাদাভাবে আপনার সুবিধার কথাও বলা হয়েছে। আপনার অনেক জায়গায় বলা হয়েছে মাইনরিটি বোর্ড গঠন করার কথা বলা হয়েছে। অর্থাৎ এই যে বলে না রাইট টু ইকুয়ালিটি ইজ সাবজেক্ট টু Okay. সার্টেন প্রভিশন। আমি বলছি সার্টেন প্রভিশন যেখানে মাইনরিটিদেরকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার মনে থাকবে আইনটা 1946 সালে সেই প্রভিন্সিয়াল ইলেকশনের কথা। 1946 সালে যখন প্রভিন্সিয়াল ইলেকশনে আপনার মনে থাকবে ঢাকা, খুলনা, চিটাগাং, পাকিস্তানের লাহোর থেকে শুরু করে ইসলামাবাদে যখন ভোটিং হয় যে কারা আপনারা কি চান যে পাকিস্তানের সঙ্গে থাকবেন নাকি আপনারা ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হতে চান, এই হিন্দুরা যেখানে হিন্দু প্রধান অঞ্চল সেইখানে হচ্ছে ভারত